গতকাল হঠাৎ করেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। হঠাৎ বলতে একেবারেই পূর্ব কোনো ঘোষণা ছাড়াই তিনি ভাষণের জন্য মাইক নিয়ে বসে গেলেন। এতে করে অনেকে নাকি ভয় পেয়ে গিয়েছেন। কী ব্যাপার, কী হলো? মাত্র কয়েকদিন আগেই তো তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এখন আবার ভাষণের প্রয়োজন হলো কেন? তবে পুরা ভাষণটা শুনে আমি জাস্ট অভিভূত। ৮৪ বছর বয়সের একজন মানুষ এত সাবলীলভাবে ২ শব্দের মাঝখানে কোনো উ নাই, সামনে ভাষণে লিখিত কোনো পেপারস নাই। কিভাবে সম্ভব? যদি মুখস্থ ভাষণও হয়, তাও কি সম্ভব? কোন কথার পর কোন কথা আসবে, তাও তো কিছুটা চিন্তা করতে হয়। সেরকম কোনো কিছুই দেখলাম না। ভাষার ভিতরে কোনো আঞ্চলিকতা নেই। মাশাআল্লাহ! একেবারেই প্রকৃত শিক্ষিত একজন মানুষ। নোবেল কমিটি তাকে এমনি এমনি নোবেল দেয়নি। একজন নোবেল মানুষকে তারা নোবেল দিয়েছে। বিগত বছরগুলোতে তো আমরা দেখতাম দলঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ মিনিটের ভাষণ একটা দিতে আসলে সেখানে ২৫ মিনিট বিএনপি এই করেছে, বিএনপি সেই করেছে, এই করতে করতে শেষ করে দিত। আচ্ছা যাক সেই কথা। আমরা অনেকেই হয়তো জানি না গতকাল বা তারও আগে যে মানুষটার ভাষণ আমরা বিনামূল্যে শুনলাম, সে মানুষটার কয়েক মিনিটের ভাষণ পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো লাখ লাখ ডলার দাম দিয়ে কিনে নিয়ে যায়। গুগলে সার্চ করে দেখবেন তার ভাষণ সর্বনিম্ন $৭৫,০০০ কিনে নিয়ে যায় বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিগুলো। এমনকি ভারতের কয়েকটা ইউনিভার্সিটিও তাকে নিয়ে গিয়েছিল সেখানে তাদের ইউনিভার্সিটিগুলোতে লেকচার দেওয়ার জন্য। ইউটিউবে আপনারা এই ভাষণগুলো অবশ্যই পাবেন। তবে অনেকেই তার এই হঠাৎ ভাষণে উদ্বিগ্ন হয়ে গেলেও আমার কাছে বিষয়টা পজিটিভ মনে হয়েছে। পজিটিভ মনে হয়েছে এই কারণে যে বিগত ১৫-১৬ বছর আমরা ছিলাম একেবারেই অভিভাবকহীন, দিশাহীন, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন একটা জাতি। দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে, প্রতিদিন সূর্য উঠছে সূর্যের নিয়মে। আমাদের জীবনও চলছিল ঠিক তার নিয়মেই। সেখানে কোনো আশা ছিল না, আশা জাগানিয়া দুটি কথা শোনানোর কোনো অভিভাবক ছিল না। স্বপ্ন ছিল না, স্বপ্নের বীজ ছিল না, বীজ বোনার জমিও ছিল না। আমি শুধু আমাদের কথা বলছি, খেটে খাওয়া মানুষের কথা বলছি, যারা একবেলা খেতে বসে পরের বেলায় কী খাবে তা নিয়ে চিন্তা করতে হয়। আমি সেই কৃষকদের কথা বলছি, যে কৃষককে চিন্তা করতে হয় এবছর ফসল না হলে কিস্তির টাকা কিভাবে শোধ করবে। আমি তাদের কথা বলছি। যে প্রবাসী ভাইটা প্রবাস যাওয়ার আগে চিন্তা করে সময় মতো কাজ না পেলে তার প্রবাস যাওয়ার জন্য যে ঋণ করা হয়েছিল তা কিভাবে শোধ করবে। দেশে বৃদ্ধ বাবা মায়ের দিন কিভাবে কাটবে। আমি ৮-১০ হাজার টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করা সেই মেয়েটার কথা বলছি, যে মেয়েটা কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সামান্য কটা গরম ভাত রান্না করে ছোট্ট একটা টিফিন ক্যারিয়ারে ভরে একজোড়া স্পঞ্জের স্যান্ডেল পায়ে দিয়ে দ্রুত বেগে হাঁটতে থাকে। আমি সেই মেয়েটার কথা বলছি, যেন নির্দিষ্ট সময়ের আগে সে তার গার্মেন্টসের গেটে ঢুকতে পারে, নয়তো ওই ১ মিনিটের জন্যই পুরো ১ ঘন্টার বেতন তার কাটা যাবে। আমি তাদের কথা বলছি না যারা বিগত সরকারের উচ্চ পদে নিম্ন পদে ছত্রছায়ায় থেকে তোষামত করে দমন পীড়ন করে রাতারাতি আঙুল ফুলে তালগাছ হয়ে গিয়েছিল, তাদের কথা বলছি না। আমি আমাদের মতো সাধারণ মানুষদের কথা বলছি। এই সাধারণ আশাহীন স্বপ্নহীন মানুষগুলোর ভিতরে স্বপ্নের বীজ বুনে দেওয়ার জন্য, আশায় বুক বাঁধার জন্য, জাতিকে তার লক্ষ্য উদ্দেশ্য ধরিয়ে দেওয়ার জন্য প্রতি মাসে, সম্ভব হলে প্রতি মাসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। বিগত একটি মাসে উনি কি করছে তা জনগণকে জানানোর দরকার। এতে করে জনগণের মনে আশার সঞ্চার হবে, জনগণ উৎসাহ পাবে, জনগণের ভিতরে উদ্দীপনা আসবে, জাতি নতুন করে নতুন দিনের স্বপ্ন বুনতে সাহস পাবে। আমি জানি না আমার মতো এই সাধারণ নাগরিকের অনুরোধ ওনার কাছে পৌঁছবে কিনা। তারপরও আশা করতে স্বপ্ন দেখতে দোষ কোথায়? সেই আশা থেকেই অনুরোধ করে গেলাম। আমাদের দেশের জনগণকেও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সরকার প্রধানের মতো সরকার প্রধান বর্তমানে বিশ্বের কোথাও নেই। এত সুশিক্ষিত সরকার প্রধান একমাত্র আমাদেরই আছে। অতএব তার আলোয় আমরা আলোকিত হওয়ার চেষ্টা করতে হবে, এই সুযোগ কাজে লাগাতে হবে। মনে হয় না আমরা কখনো আর এই সুযোগ পাব। পরিশেষে সৃষ্টিকর্তার কাছে কামনা করছি আল্লাহ যেন ওনাকে এবং ওনার সহধর্মিণীকে সুস্থ জীবন দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।